আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। ভারতের প্রধান বিচারপতি ফৌজদারি বিচার ব্যবস্থায় রূপান্তর ঘটাতে প্রযুক্তির ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন। 2023-24 অর্থবর্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের রপ্তানি 21,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ ঝড়ে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ, অসম ও মণিপুরের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। দেশে আগামী 2.5 মাস চরম তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ প্রকোষ্ঠে হিন্দুদের পুজো করার অনুমতি দিয়ে বারাণসী আদালতের 31 জানুয়ারির নির্দেশের ওপর স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। মধ্যপ্রদেশের ধার জেলায় বিতর্কিত ভোজশালা ও কামাল মৌলা মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষার ওপর স্থগিতাদেশ দিতেও অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। তোষাখানা দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে স্বস্তি দিয়েছে। টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জয়ী মীরাবাই চানু একমাত্র ভারতীয় ভারোত্তোলক হিসেবে প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। আসছে বিস্তারিত খবরে। ফৌজদারি বিচার ব্যবস্থায় রূপান্তর ঘটাতে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। নতুন দিল্লিতে আজ সিবিআই দিবস উপলক্ষে 20তম ডিপি কোহলি স্মারক বক্তৃতায় অংশ নিয়ে বিচারপতি চন্দ্রচূড় বলেন, সিবিআই এর কাজে বিলম্ব এড়াতে এবং প্রতিনিয়ত উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় প্রযুক্তির সদ্ব্যবহার এখন সময়ের দাবি। The challenge now lies in disposing of CBI cases in a time-bound manner, despite the enormous challenges of complexification, pendency, and the examination of witnesses. This is because, first, the Premium Investigation Agency deals with crimes which impact the national economic health. Their speedy disposal is imperative for maintaining public confidence and preventing corruption in public life. Second, the accused in CBI cases are charged with serious violations of the law. The justice delivery mechanism must be swift. The life of the accused is altered, and their reputation is also significantly hurt when they are accused of an offence. Delays in the disposal of cases therefore become a significant impediment in the process of justice delivery. তিনি বলেন, ফৌজদারি বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করার লক্ষ্যে সংসদে পাশ হয়েছে নতুন ফৌজদারি আইন। বিচার ব্যবস্থার আধুনিকীকরণে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফৌজদারি বিচার ব্যবস্থায় সকল অংশীদারের মধ্যে সহযোগিতা এবং ডিজিটাল বিভাজন রোধে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সিবিআই আধিকারিকদের রাষ্ট্রপতি পুলিশ পদক এবং পুলিশ পদক প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী নানা সমস্যা যাতে প্রভাব ফেলতে না পারে সেজন্য আগামী 10 বছরে ভারতের অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভর হয়ে ওঠার প্রয়োজনীয়তা রয়েছে। মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI এর 90 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে ব্যাংকিং ক্ষেত্রে লাভজনক হয়ে উঠেছে। গত 1 দশকে সরকার এবং শীর্ষ ব্যাংকের গৃহীত পদক্ষেপের ফলে ঋণদানের পরিমাণ ক্রমশ বাড়ছে। সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির পুনরুজ্জীবনে 3.5 লক্ষ কোটি টাকা মূলধন হিসেবে যোগান দিয়েছে। 2023-24 অর্থবর্ষে এই প্রথম প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের রপ্তানি 21,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। সামাজিক মাধ্যমে শেয়ার করা এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, বিগত অর্থবর্ষের তুলনায় এর পরিমাণ 32% বেশি। দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি এবং তৈরিতে উৎসাহ দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে মন্ত্রক। সাম্প্রতিক সময়ে বেসরকারি ও সরকারি অধীনস্থ গোষ্ঠী সহ প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলি অত্যন্ত ভালো কাজ করেছে। নতুন এই মাইলফলক স্পর্শ করার জন্য শ্রী সিং সকলকে অভিনন্দন জানান। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড গায়ানা প্রতিরক্ষা বাহিনীকে 2টি ডর্নিয়ার 228 বিমান সরবরাহ করেছে। সোশ্যাল মিডিয়া পোস্টে গায়ানার প্রেসিডেন্ট ডক্টর ইরফান আলী বলেন, গত সন্ধ্যায় বোয়িং C-17 গ্লোবমাস্টার সামরিক বিমানে এগুলি চেদিজাগান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। চলতি বছরে মার্চ মাসে পণ্য ও পরিষেবা কর GST সংগ্রহের পরিমাণ 1,78,000 কোটি টাকা। সংগ্রহের নিরিখে যা দ্বিতীয় সর্বোচ্চ। গত কয়েক মাসে GST সংগ্রহ 11% বেশি বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, দেশীয় বাজারে 17.6% লেনদেনের জন্য এই ঊর্ধ্বগতি। আবগারি নীতি কেলেঙ্কারি অর্থ পাচার মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে 15 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে দিল্লির আদালত। গত 21 মার্চ ইডি তাকে গ্রেপ্তার করে। রাউস অ্যাভিনিউ আদালতে বিশেষ সিবিআই বিচারক কাবেরী বাওয়েজা আজ তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন। দিল্লি বিধানসভায় আজ আম আদমি পার্টির বিধায়করা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারিকে অবৈধ বলে অভিহিত করেছেন। অধিবেশনে দলের বিধায়ক ঋতুরাজ গোবিন্দ বলেন, কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর বিজেপি রাজধানী দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে। তাকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও মন্তব্য করে তিনি বলেন, বিজেপি আপ দলটিকে ভেঙে দিতে চাইছে। সভায় বিরোধী বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্তা বলেন, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তদন্তে সহযোগিতা না করাতেই জেল হেফাজতে যেতে হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ঝড়ে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ, অসম এবং মণিপুরের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী শাহ বলেন, প্রাকৃতিক দুর্যোগের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন শ্রী শাহ। আগেই জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড এলাকা আজও একই রকম। এই ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের। গাছ চাপা পড়ে টিনের চাল উড়ে আহত হয়েছেন শতাধিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সেখানকার ক্ষতিগ্রস্ত একাধিক জায়গা ঘুরে দেখেন। সকালেই কলকাতা থেকে বাগডোগরা হয়ে জলপাইগুড়ি পৌঁছানোর পর প্রথমে তিনি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যান। এরপর ময়নাগুড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েতের ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। পরে রাজ্যপাল ক্ষতিগ্রস্তদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জলপাইগুড়িতে সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ জলপাইগুড়ি গেছেন। বাগডোগরা থেকে সড়ক পথে তিনি প্রথমে যান শিলিগুড়ির একটি নার্সিংহোমে। সেখানে ওই ঝড়ে আহত 14 বছরের রোহিত রায় ও 2.5 বছরের পিহু রায়ের চিকিৎসা চলছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। গতকালের ওই ঝড়ে আলিপুরদুয়ারের 1 নম্বর ব্লকের চকোয়াখেতি, তপসিখাতা ও 2 নম্বর ব্লকের কুমারগ্রাম, আলিপুরদুয়ার সহ বিভিন্ন এলাকায় চাষবাসের ক্ষতি হয়। দেশে আগামী 2.5 মাস চরম তাপপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের মধ্যেই এই তাপপ্রবাহের পূর্বাভাস নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে। এ ব্যাপারে রাজ্য সরকার সহ অন্যান্য সব পক্ষই একাধিক উদ্যোগ নিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এবারের গ্রীষ্মের মৌসুমে দেশের মধ্য ও উত্তরের সমভূমি এবং দক্ষিণাংশের কিছু অঞ্চলে বেশ কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলবে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। তাপপ্রবাহের সবথেকে বেশি খারাপ প্রভাব পড়বে গুজরাট, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তর ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশে। জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ প্রকোষ্ঠে হিন্দুদের পুজো করার অনুমতি দিয়ে বারাণসী আদালতের 31 জানুয়ারির নির্দেশের উপর স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কেই ধর্মাচরণের সুযোগ দিতে জ্ঞানবাপী চত্বরে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছে। শীর্ষ আদালতের আগাম অনুমতি না নিয়ে কোনো পক্ষই এই স্থিতাবস্থায় ব্যাঘাত ঘটাতে পারবে না বলেও স্পষ্ট জানিয়েছে বেঞ্চ। অন্যদিকে মধ্যপ্রদেশের ধার জেলায় বিতর্কিত ভোজশালা ও কামাল মৌলা মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষার উপর স্থগিতাদেশ দিতেও অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থা ASI আদালতের নির্দেশ অনুযায়ী ওই চত্বরে খনন কাজ চালাচ্ছে। বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি PK মিশ্রের বেঞ্চ আজ এক অন্তর্বর্তী নির্দেশে বলেছেন, ASI এর সমীক্ষার ফলাফলের ভিত্তিতে কোনো পদক্ষেপ তাদের অনুমতি ছাড়া করা যাবে না। বিতর্কিত স্থানে এমন কোনো খোঁড়াখুড়ি করা যাবে না যাতে ওই জায়গার চরিত্র বদলে যায়। এর পাশাপাশি শীর্ষ আদালত ভোজশালা ও কামাল মৌলা মসজিদের বিতর্কিত জায়গায় ASI কে মধ্যপ্রদেশ হাইকোর্টের সমীক্ষা চালানোর নির্দেশের বিরুদ্ধে আবেদনের প্রেক্ষিতেও নোটিশ জারি করেছে। তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তেহরিকে ইনসাফ পার্টির প্রধান ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে স্বস্তি দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। নিম্ন আদালতের দেওয়া 14 বছরের কারাদণ্ডের নির্দেশের উপর আজ স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক বলেন, ঈদের পর মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, সাধারণ নির্বাচনের আগে গত 31 জানুয়ারি সেদেশের দুর্নীতি দমন আদালত রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রির ঘটনায় 14 বছরের কারাদণ্ড এবং পাকিস্তানি মুদ্রায় প্রায় 79 কোটি টাকা জরিমানার নির্দেশ দেয়। পাশাপাশি আগামী 10 বছর ইমরান বা তাঁর স্ত্রী কেউই কোনো সরকারি পদে বসতে পারবেন না বলেও রায় দেয় আদালত। লোকসভা ভোটে ম্যাচ ফিক্সিং হয়েছে বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন তা নিয়ে বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এ ব্যাপারে কমিশনের কাছে নোটিশ দিয়েছে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে আগামীকাল কর্ণাটক যাচ্ছেন। সকালে তিনি বেঙ্গালুরুতে শক্তি কেন্দ্রের দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং পরে বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চান্নাপাটনায় একটি রোড শো করবেন। বিশিষ্ট লেখক ও নাট্য ব্যক্তিত্ব সুনীল দাসের জীবনাবসান হয়েছে। স্বল্প রোগভোগের পর রবিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি চিকিৎসালয়ে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল 81 বছর। টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জয়ী মীরাবাই চানু একমাত্র ভারতীয় ভারোত্তোলক হিসেবে প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তিনি আজ থাইল্যান্ডের ফুকেতে IWF বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 49 কেজি বিভাগে 3য় স্থান দখল করে এই যোগ্যতা অর্জন করলেন। চোটের দরুন 6 মাস মাঠের বাইরে থাকার পর খেলায় ফিরে 29 বছরের চানু বিশ্বকাপে মোট 184 কেজি ওজন তোলেন। IPL ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের সামনে জয়ের জন্য 126 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে রাজস্থান
6 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে 48 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। ভারতের প্রধান বিচারপতি ফৌজদারি বিচার ব্যবস্থায় রূপান্তর ঘটাতে প্রযুক্তির ভূমিকার উপর গুরুত্ব দিয়েছেন। 2023-24 অর্থবর্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের রপ্তানি 21,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। খবর শেষ হলো।